যেকোনো কিছুই সহজ হয়ে যায় যদি আমরা ধীরে, ধীরে একটু চেষ্টা করি, একটু বোঝার ট্রাই করি। প্রত্যেকটা মানুষেরই নতুন, নতুন কিছু শেখার আছে। সে যেই পর্যায়েই থাকুক না কেন জীবনের। এমন হতে পারে কখনো যে নিজের মধ্যে arrogance মানে ১ম ভাব চলে আসতে পারে। কিন্তু সেটাকে উপলব্ধি করতে হবে এবং সেটাকে আমাদেরই আবার ঠিক করে নিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গল্পগ্রাফির নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে আমাদের স্টুডিওতে উপস্থিত আছে সুবা বিনতে মাসুম। ও এবার এমআইএসটির ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ ভাইয়া। আজকে আমরা সুবার সাথে বিভিন্ন জিনিস নিয়ে কথা বলবো। তো এর মধ্যে ওর যে পড়াশোনার জার্নি কিংবা লাইফের যে ফিলোসফি কিংবা বইয়ের প্রতি আগ্রহ, এসব কিছুই আস্তে আস্তে উঠে আসবে। প্রথমত সুভা, তুমি এই প্রশ্নটা হয়তো অনেক ফেস করেছো, তাও আবার করছি। পড়াশোনা করতে আসলে কেমন লাগে? পড়াশোনা করতে ভালোই লাগে বলা যায়। এমনও দিন গিয়েছে যেদিন ভালো লাগেনি। কিন্তু মোটামুটি বলতে গেলে ওভারঅল ভালোই লাগে। এটা কি একটা দায়িত্বের মতো হয়ে যায় অনেক সময়? আ উম এভাবে কখনো পড়াশোনাকে দেখিনি আসলে। আচ্ছা। পড়াশোনাকে আমি নতুন কিছু শিক্ষার একটা মাধ্যম হিসেবেই বিবেচনা করেছি সবসময়। যার মাধ্যমে কখনো সাহিত্য শিখেছি, আচ্ছা, কখনো হয়তো বিজ্ঞানের ব্যাপারে কোনো কিছু শিখেছি। তোমার এই পড়াশোনার যে জার্নিটা, এখানে কি এরকম কোনো শেপিং পয়েন্টস আছে বা এরকম কোনো ইনফ্লুয়েন্স আছে যেটা আমাদের সাথে শেয়ার করতে পারো? আ পরিবারের ইনফ্লুয়েন্স সবচেয়ে বেশি ছিল আসলে। বাবা-মা আমাকে সবসময় উৎসাহ দিয়েছে পড়াশোনা ভালো আচ্ছা। করে করার জন্য। তাছাড়া টিচারদের সবসময় টিচাররা অনেক হেল্প করেছে আমাকে। হুম, হুম। বলা যায় সবসময় তারা উৎসাহ দিতেন। কোনো ভালো রেজাল্ট করলে তারা আরও বেশি উৎসাহ দিতেন। তাছাড়া বলা যায় আমার ফ্রেন্ডসদের কথা। ফ্রেন্ডসরাও আমাকে অনেক উৎসাহ দিত। এমনিতে ইন জেনারেল যখন বাচ্চারা পড়াশোনা করে, জিনিসটা তো অনেকের কাছেই সহজ না। অনেকের কাছে আমরা শুনি যে পড়াশোনা তো অনেক কঠিন জিনিস। তাহলে এটাতে আবার জি। মানুষ মজা পায় কিভাবে? এই বিষয়ে তোমার মতামত কি? ১ম এ বলব যে পড়াশোনাকে আগে থেকে এভাবে মানসিকতা না রাখতে যে এটা আচ্ছা। কঠিন হবে। যেকোনো কিছুই সহজ হয়ে যায় যদি আমরা ধীরে, ধীরে একটু চেষ্টা করি, একটু বোঝার ট্রাই করি এবং ওটার কোনো এমন পয়েন্ট খুঁজে বের করি যেটাতে আমরা নিজেরাই আনন্দ উপভোগ করতে পারবো। যেরকম আমি সবসময় কোনো কিছু যদি পড়তে আমার কাছে কঠিন লাগতো, তখন আমি হয়তো একটু ছোট, ছোট পয়েন্ট করে আগে দেখতাম যে এটাকে কোনোভাবে সহজ করা যায় কিনা বা আ এটাকে সবসময় যে শেখার অপরচুনিটি হিসেবেই নিয়েছি আরকি। আচ্ছা। মানে জিনিসটা আসলে অবজেক্টিভলি বলতে গেলে কঠিনই। হুম, কিন্তু এটাকে সাবজেক্ট সহজ করার জন্য আমাদেরকে এফোর্ট দিতে হবে জি, বা আমাদেরকে বিভিন্ন টেকনিক ডেভেলপ করতে হবে। যাতে এই কঠিন জিনিসটাকে আমরা আয়ত্ত করতে পারি। তাই তো? জি। তো সুবা, তুমি এই পর্যন্ত যেভাবে এসছো, যেভাবে পড়াশোনা করে এসছো, জীবনটাকে যেভাবে দেখে এসছো, সেখান থেকে তোমার কি মনে হয় যে লাইফে আসলে ইম্পোর্টেন্ট জিনিস কোনটা? অন্য কারোর জন্য কিছু করতে পারার মধ্যেই লাইফের প্রকৃত আ সার্থকতা। এটা তো আমরা সবসময় বাংলা বইয়ে পড়ে হ্যাঁ, এসেছি। হ্যাঁ। কিন্তু এরকম ভারী, ভারী অনেক কথা আমরা বইয়ে পড়ে থাকি, লিখে থাকি। বাট এই হ্যাঁ। রিয়ালাইজেশনটা তোমার কিভাবে হলো আসলে? আ এটা কয়েকদিন ধরে হয়েছে। হয়তো আ কোনো ফ্রেন্ড আমার কাছে এসেছে যে এই টপিকটা বুঝতে পারছে না। আমি তখন তাকে সাহায্য করেছি বুঝতে। তখন আমি দেখেছি যে তারাও অনেক আমাকে যেরকম আ তারাও এটাকে ভালোভাবে নিয়েছে এবং আ আমিও দেখেছি যে এটা করে এর মধ্যেই আমি আ আনন্দ খুঁজে পাচ্ছি। তো আচ্ছা। তার মানে মানে তুমি মানুষকে সাহায্য করেছো, আবার মানুষ তোমাকে সাহায্য করেছে। মিউচুয়ালি আমরা গ্রো করতে পারি। এরকম টাইপের একটা ব্যাপার। জি, ওকে। এমনিতে যেহেতু একাডেমিক পড়াশোনার অনেক চাপ থাকে, হ্যাঁ? মোটামুটি স্কুল থেকেই একটা বাচ্চাকে আমরা বলতে পারি যে একাডেমিক পড়াশোনা দিয়ে বার্ডেনড। তাকে সারাদিন স্কুলে থাকতে হয়। তারপরে আবার হয়তো দেখা যায় কোচিং বা প্রাইভেট টিউটর, এরকম অনেক কিছুর ভেতর দিয়ে বাংলাদেশের স্টুডেন্টদেরকে যেতে হয়। বিশেষ করে যারা একটু কম্পিটিটিভলি এগিয়ে থাকে তাদেরকে। তো এর মধ্যে তুমি তোমার রুটিনে বই পড়াকে অ্যাকোমোডেট করতে পেরেছো?
জি, আমি পেরেছি। আমি ছোটবেলা থেকেই বই পড়তে পছন্দ করি অনেক। বিশেষত আচ্ছা। ফিকশন পড়তে আমার খুবই ভালো লাগে। যেকোনো ধরনের গল্পের বই পড়তেই ভালো লাগে। কিন্তু এর মধ্যে সায়েন্স ফিকশন বা থ্রিলার যেগুলো সেগুলা পড়তে বেশি ভালো লাগে। অনেক প্যারেন্টস তো এই কথা শুনে হয়তো আঁতকে উঠবে যে এমনিই বাচ্চারা পড়াশোনা করতে চায় না। তার মধ্যে যদি গল্পের বই পড়ে, ফিকশন পড়ে, থ্রিলার পড়ে তাহলে তো মাথাটা আরো নষ্ট হয়ে যাবে। তো এটাকে তুমি কিভাবে দেখো? আ এটা আসলে বলব যে ফিকশনের মাধ্যমেও অনেক নতুন কিছু শেখার অপরচুনিটি থাকে। ফিকশন বলতেই যে এমন না যে ওটা পড়লে হচ্ছে সময় নষ্ট হবে বা এরকম কিছু। আ কোনো কিছু যদি আমরা এমনি গল্পের মাধ্যমে শিখতে চাই, তাহলে সেটা নরমালি আমরা ভালোভাবে বেশি বুঝতে পারি। তাছাড়া ওটা থাকেও আমাদের মনেও থাকে বেশিদিন। সেজন্য বলব যে আ ফিকশনও আসলে নতুন কিছু শেখার একটা অপরচুনিটি ছাড়া কিছুই না। এটা কিন্তু সত্যি যে বইয়ের একটা পড়া হয়তো আমরা একদিন পড়লাম আরেকদিন ভুলে গেলাম। কিন্তু একটা ভালো গল্প, একটা ভালো কবিতা এটা কিন্তু অনেক দিন পর্যন্ত মনে থাকে, মনে দাগ কাটে। কাজেই ফিকশনকেও আসলে আমরা লার্নিং এর একটা অপরচুনিটি হিসেবে নিতে পারি, যেটা আমাদেরকে হয়তো ভিন্ন পার্সপেক্টিভ দেখাতে পারে। জি, এমনি হয়তো আমরা যেটা দেখতাম না বা জানতাম না। কাজেই বই পড়ার গুরুত্ব কিন্তু সবসময়ই থাকবে এবং বই পড়লে আসলে সুবা যেটা বলল যে সময় নষ্ট হয় না বা এই সময়টুকু আসলে আ অন্যভাবে কাজে লাগলো। হয়তো আমার ডিরেক্টলি একাডেমিক পড়াশোনায় কাজে লাগলো না, কিন্তু সময়টা আসলে নষ্ট হলো না। তো এর মধ্যে আরেকটা জিনিস আমি বলব, সেটা হচ্ছে যে, এক তো হচ্ছে পড়াশোনায় ভালো করার জন্য একটা মোটামুটি একটা টার্গেট তো থাকবেই। এর পাশাপাশি হচ্ছে আমরা বিভিন্ন জিনিস লার্ন করার জন্য নানা রকম বই-টই পড়বো। ইন জেনারেল যদি বলি, আমরা যদি কোনো একটা টার্গেট সেট করি, সেই টার্গেট অ্যাচিভিং মাইন্ডসেট এই জিনিসটাকে তুমি কিভাবে দেখো? বা কিভাবে এক্সপ্লেইন করো? আ এখানেও সেই একই কথা বলব যে নতুন কিছু শেখার একটা মানসিকতা থাকতে হবে। আচ্ছা। যে সবসময় কোনো একটা টার্গেট অ্যাচিভ করতে হলে আমাদের প্রতি ধাপে নতুন, নতুন কিছু শিখতে হবে। সেটাকে কখনো কঠিনভাবে না নেয়া। যে সবসময় মনে রাখা যে আমাদের নতুন কিছু শিখতে হবে এবং এটা আমাদের দ্বারা সম্ভব হবে। সেইভাবে যদি আমরা আগাতে পারি তাহলে অনেক সহজ হয়ে যায় ব্যাপারটা। তার মানে আমাকে টার্গেট সেট করার পরে জিনিসটাকে এমনভাবে নিতে হবে যে, এই টার্গেট সেট করার জন্য আমার কোন জায়গায় ইমপ্রুভমেন্ট দরকার। সেভাবে আমাকে শিখে আগাতে হবে জি। এবং কনফিডেন্স হারানো যাবে না। দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর এর সাথে জড়িত আরেকটা প্রশ্ন যদি তোমাকে করি, সেটা হচ্ছে তুমি কোন একটা টার্গেট সেট করলে, হয়তো সেই টার্গেটটা তুমি অ্যাচিভ করে ফেললে। সো সাকসেসের আফটার ম্যাথটা কি? যে তুমি সফল হয়ে গেলে এখানে। সো এরপরে হচ্ছে তোমার মানে মনোভাবটা কেমন হয় বা চিন্তা ভাবনাটা কেমন হয়? ১ম এই বলব যে কৃতজ্ঞতা বোধ থাকতে হবে। কোনো কিছু অর্জন করার জন্য মানুষ নিজে যেরকম চেষ্টা করে, তার হুম, হুম। আশেপাশের মানুষও তাকে সেভাবে সাহায্য করে। ট্রু। আ বিভিন্ন পরিবেশ থেকে সাহায্য আসে আসলে। আ তো সেজন্য কখনো এরকম না হয়ে যাওয়া যে আ arrogance কখনো যাতে না আসে, সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, এটা তুমি খুবই ভালো একটা কথা বলেছ যে সাকসেসফুল হওয়ার পরে আমাদের মধ্যে কিন্তু অ্যারোগ্যান্স এর একটা ভাব আসতে পারে। কিন্তু এতে ক্ষতিটা কোথায়? আ একজন যখন arrogance প্রকাশ করা শুরু করে তখন আ সে হয়তো ভাবতে শুরু করে যে আমি সব পারি। আমার কোনো ধরনের সাহায্য লাগবে না। কিন্তু এটা তো আসলে সত্যি না। আ প্রত্যেকটা মানুষেরই নতুন, নতুন কিছু শেখার আছে। সে যেই পর্যায়েই থাকুক না কেন জীবনের। তো সেজন্য যখন একজন যখন আ একজনের মধ্যে যখন arrogance চলে আসে তখন তার জন্য লার্নিং অপরচুনিটিস সেটা কমে যায়। ট্রু। মানে যখনই অ্যারোগ্যান্সটা মনের মধ্যে বেড়ে যাবে, তখনই হয়তো নতুন কিছু লার্ন করার অপরচুনিটি কমে যাবে। তাহলে উপায় কি? হিউমিলিটি? জি, বলতে গেলে ওটাই। সবসময় হচ্ছে নিজের মধ্যে হিউমিলিটি এটা বজায় রাখতে হবে। কখন এমন এমন হতে পারে কখনো যে নিজের মধ্যে হচ্ছে অ্যারোগ্যান্স মানে ১ম এ ভাব চলে আসতে পারে। কিন্তু হুম। সেটাকে উপলব্ধি করতে হবে এবং সেটাকে হচ্ছে আমাদেরই আবার ঠিক করে নিয়ে আসতে হবে। হ্যাঁ। এখানে ফ্রেন্ড সার্কেল কি কোনো মানে আমরা যাদের সাথে চলাফেরা করি, তারা কি কোনো ইম্পোর্টেন্ট ভূমিকা পালন করে? মানে আমার চিন্তা চেতনা শেপ করে দেয়া থেকে শুরু করে, আমি কিভাবে আচরণ করি, কিভাবে একটা জিনিসকে প্রসেস করি সেখানে?
অবশ্যই ফ্রেন্ড সার্কেল অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ আমাদের জীবনে। আমরা আমাদের ফ্যামিলির সাথেও বলা যায় যে যেরকমভাবে ফ্রি হয়ে কথা না বলি, আমরা ফ্রেন্ডদের সাথে আরও অনেক কিছু শেয়ার করি। তাদের সাথে অনেক জীবনের অনেক একটা গুরুত্বপূর্ণ সময় আমরা পার করে আসি। তো সেজন্য সবসময় ফ্রেন্ডসরা যদি আমাদেরকে কোনো ভালো কাজের জন্য উৎসাহ দেয়, তারা নিজেরাও যদি ভালো কোনো কাজের সাথে জড়িত থাকে, তাহলে আমরাও তাদের দেখে অনুপ্রাণিত হই। নতুন কোনো কাজে নিজেকে নতুন কোনো গঠনমূলক কাজে নিজেকে জড়িত করার চেষ্টা করি। তাছাড়া বলবো যে ফ্রেন্ড সার্কেলরা আমাদের মানসিকতা যে গ্রো হয় সেটার উপরেও অনেকটা বড় একটা ভূমিকা পালন করে। তার মানে পজিটিভ একটা ফ্রেন্ড সার্কেল মেইনটেইন করা এখানে বেশ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। জি। এর পাশাপাশি আরেকটা প্রশ্ন আসবে, সেটা যে কোনো কিছু অ্যাচিভ করতে গেলে আমাদেরকে তো ফোকাস করতে হয়। আমাদের কিন্তু এখন ডিস্ট্রাকশনের প্রচুর সুযোগ, মানে লিটারালি আমরা খুব সহজে ডিস্ট্রাক্টেড হয়ে যেতে পারি। এখন আমাদের অ্যাটেনশন স্প্যান কমে এসছে, আমাদের মনোযোগ দেওয়ার অ্যাবিলিটি কমে এসছে। সো এরকম একটা সময়ে এসে আমরা কিভাবে ফোকাস করতে পারি, ডিস্ট্রাকশন থেকে কিভাবে দূরে থাকতে পারি, তোমার এক্সপেরিয়েন্স থেকে যদি বলো। আমিও আসলে অনেক সময় ডিস্ট্রাক্টেড হয়ে যাই ভাবে, যেহেতু এরকমের সেলফ অ্যাওয়্যার থাকতে হবে। প্রথমে বলবো বুঝতে হবে যে আমি এখন ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি এবং এটা আমার জন্য ভালো না। এই জন্য আমি যেটা করি নর্মালি, যে ডিস্ট্রাকশনের যে উৎস সেটাকে আশপাশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা। যে যদি কখনো ফোনে, যদি ফোন অনেক সময় ডিস্ট্রাকশনের উৎস হয়ে মোবাইল ফোন এখন ডিস্ট্রাকশনের সবচেয়ে বড় উৎস। জি, তখন চেষ্টা করি যে আমি ফোনটাকে অন্য রুমে রেখে আসি এবং নিজের রুমে বসে তখন কাজ করার চেষ্টা করি। এভাবেই চেষ্টা করে থাকি যে ডিস্ট্রাক্টেড যাতে যত কম হওয়া যায়। হ্যাঁ, মানে আমার যদি চোখের সামনেই জিনিসটা না থাকে, তখন সেটা আমাকে ডিস্ট্রাক্ট করার পসিবিলিটিও কিন্তু খুব কম। কাজে আমার ডিস্ট্রাকশনের উৎস যা যা সেগুলো আমি দূরে সরিয়ে দিব, যাতে আমার ডিস্ট্রাকশনটা কম হয়। এটা একটা টেকনিক হতে পারে। সো এরকম অনেকের হয়তো অনেক রকম মেকানিজম থাকে ডিস্ট্রাকশন থেকে দূরে থাকার, বিকজ টার্গেট অ্যাচিভ করতে গেলে ফোকাসড ইফোর্ট ছাড়া, অনেস্ট হার্ডওয়ার্ক ছাড়া আসলে উপায় নেই। আচ্ছা, তোমার কাছে আরেকটা প্রশ্ন, সেটা তোমার যারা ছোট ভাই বোন, তাদেরকে তুমি কি টিপস দিবে? এই পর্যন্ত আসতে গিয়ে তুমি যা যা শিখেছো বা যা যা দেখেছো, সে অনুযায়ী তারা যদি তোমার কাছে কোনো পরামর্শ চায় যে আমি আমার লাইফটাকে কিভাবে গড়তে পারি বা আমি আমার পড়াশোনাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, সেক্ষেত্রে তুমি তাদের জন্য কি বলবে? প্রথমেই বলবো যে সব কিছু বুঝে পড়ার ট্রাই করতে। আমাদের একটা অভ্যাস আছে যে আমরা অনেক মুখস্থ করার টেন্ডেন্সি আমাদের বেশি, তো সেটাকে বাদ দিতে হবে। কনসেপ্ট ক্লিয়ার থাকলে যে কোনো ধরনের সমস্যায় আসুক না কেন, আমরা সেটাকে বুঝে বুঝে আমাদের নিজস্ব অ্যাবিলিটির মধ্য দিয়ে আমরা সলভ করতে পারবো। তাছাড়া ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটিটা বাড়াতে হবে। অনেক সময় দেখা যায় যে নিজে নিজে চিন্তা করি, আমরা সেটা সমাধান করে ফেলতে পারি। প্র্যাকটিসের ব্যাপারটাকে যে অনেকে ইগনোর করে, প্র্যাকটিসেও সমানভাবে গুরুত্ব দিতে হবে। কারণ আমি কোনো কিছু জিনিস যদি বুঝি, কিন্তু তখন অনেক সময় হয়ে যায় যে আমরা সেটা সময় লাগে অনেক সময় আমাদের সেটাকে আউটপুট হিসেবে দিতে। তো আমরা যত বেশি প্র্যাকটিস করব, তখন আমাদের আমরা জিনিসটাকে দ্রুত করতে পারবো যে কোনো বিষয়ই হোক না কেন। আচ্ছা, আরেকটা প্রবলেম কিন্তু সিভিয়ারলি দেখা যায় স্টুডেন্টদের মধ্যে, সেটা প্রোক্রাস্টিনেশন, যে আজকে করব কালকে করব, এটাকে কিভাবে ডিল করা যায়? আমিও মাঝে মাঝে প্রোক্রাস্টিনেট করে থাকি, যেটা অবশ্যই করা উচিত না। এটাও বলবো যে সেলফ অ্যাওয়্যার থাকতে হবে, যে যখন প্রোক্রাস্টিনেট করার মনোভাব জাগতে হবে, তখনই আমরা নিজেকে বোঝাবো যে এটা করা আমার উচিত হবে না, গিয়ে আমারই লস হবে শেষে। এজন্য কোনো কাজ যদি মনে হয় যে আমরা প্রোক্রাস্টিনেট করব, তখনই আমাদের সেই কাজটা শুরু করে দেওয়া উচিত। যে প্রিপারেশন নাই থাকতে পারে, কিন্তু তখনই যদি আমরা শুরু করে দিই, তখন দেখা যাবে যে কাজটা ধীরে ধীরে আমরা কমপ্লিট করতেই পারছি। ভেরি ওয়েল পুট, যে প্রোক্রাস্টিনেশনের চিন্তা মাথায় ভালোভাবে জেঁকে বসার আগেই কাজটা আসলে শুরু করে দিতে হবে। শুরু করে দিলে কাজ ঠিকই এগিয়ে যাবে।
প্রিয় দর্শক, আমরা তো এতক্ষণ সুভার সাথে কথা বললাম, ওর কথা থেকে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস চলে এসছে যে আমাদের লাইফে পজিটিভ ইনফ্লুয়েন্স দরকার। আমাদের হচ্ছে গোল হওয়া উচিত যে আমরা হিউম্যানিটি এবং এমপ্যাথিকে সবার উপরে স্থান দিব প্রতিযোগিতার চেয়ে। তো আশা করি আজকের এই আলোচনাটা সবার ভালো লেগেছে এবং এখান থেকে নিশ্চয়ই আমরা কিছু টেকওয়ে পয়েন্টস কেউ না কেউ আমরা নিতেই পারবো। এবং প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এই সময়টুকু আমাদের সাথে কাটানোর জন্য। আশা করি পরবর্তীতে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।